গল্পের নাম প্রেম কি বুঝিনি। লেখনীতে ফাহমিদা তাবাসসুম। গল্পের দ্বিতীয় অংশ। সারাদিন আমি সেই ঘরের শীতল মেঝেতে নিথর দেহের মতো পড়ে রইলাম। চারিদিকে নীরবতার প্রলেপ, যেন এই ঘরটার দেয়ালও আমার কষ্টে ভারী হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে দুপুরের সূর্যের আলো মেঝেতে এসে পড়লেও তাতে নেই কোনো উষ্ণতা, বরং সেই আলো যেন আমাকেই বিদ্রূপ করছিল। তুমি একা, একদমই একা। ভেবেছিলাম রাহুল আসবে, দরজা খুলে দাঁড়াবে আমার সামনে, মায়াভরা চোখে বলবে, তুমি একা নাও, আমিও আছি তোমার সাথে। আমি তার জন্য অপেক্ষা করেছি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে। কিন্তু সময় যত গড়ালো, আমার আশাগুলো ততই ভেঙে খান খান হয়ে গেল। ঘড়ির কাঁটা একে একে ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু দরজা অটুটভাবে বন্ধ। হাওয়া এসে পর্দা উড়িয়ে দিচ্ছে, তবু আমার মনকে নড়াতে পারছে না। বুকের ভেতর জমে থাকা ভারী কষ্ট চোখ দিয়ে বারবার গড়িয়ে পড়ছে। আর আমি শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করি, রাহুল, তুমি কি সত্যি আমাকে স্ত্রীর মর্যাদা দিবে না? সারাদিন আমার পেটে কোনো অন্নের দানা পর্যন্ত যায়নি। ক্ষুধার জ্বালায় দেহটা যেন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। মাথাটা হালকা হয়ে ঘুরছিল বারবার। ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে মরুভূমির বালির মতো খসখসে লাগছিল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল যদি এক চুমুক পানি দিত কেউ, কিন্তু না, কেউই এগিয়ে এলো না। কেউ দরজার আড়াল থেকে ডেকে বলল না, চলো খেয়ে নাও। মানুষ কি এতটাও নিষ্ঠুর হতে পারে? এই ঘরে আমি পড়ে আছি না খেয়ে, অথচ বাড়ির চারিদিকে হয়তো রান্নার সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। আমার দেহ অবশ হয়ে যাচ্ছে, চোখ দুটো ভারী হয়ে আসছে। ক্ষুধা শুধু শরীরকে নয়, মনকেও নিঃশেষ করে দিচ্ছে আমার। আমি ভাবতে লাগলাম, এ বাড়ির মানুষগুলো কি সত্যিই মানুষ, নাকি এরা রক্তমাংসে গড়া নিষ্ঠুরতার প্রতিমা? রাত তখন 8:45 হয়তো। নিস্তব্ধ অন্ধকারে হঠাৎ করেই কড়ার শব্দে ঘুম ভাঙার মতো চমকে উঠলাম। আমার শাশুড়ি ধীরে ধীরে ঘরের তালা খুলে দিলেন। দরজাটা কড়কড়ে শব্দ করে খুলতেই ভেতরে বন্দি থাকা আমি ভারী নিঃশ্বাস টেনে বাইরে বেরোলাম। মনে হচ্ছিল কত যুগ পরে আমি আবার মুক্ত বাতাসের স্বাদ পেয়েছি। কিন্তু মুক্তির স্বাদ উপভোগ করার আগেই বিষের মতো ঝরে পড়ল তার কণ্ঠস্বর। ঠান্ডা, ধারালো, বিদ্রূপে ভরা সেই কথা আমার বুক চিরে গেল। এইবার ঠিক আছে, একেবারে কাজের মেয়ের মতো হয়ে গেছো। তোমার চেহারাটাও তো ওদের মতোই লাগছে এখন। যাও যাও, তোমার সেই চির সখী মর্জিনার সঙ্গে বসে খাবার খেয়ে নাও। আমাদের সাথে বসে খাওয়ার কোনো অধিকার নেই তোমার। প্রতিটি শব্দ যেন আগুন হয়ে আমার শরীরে ছিটকে পড়ল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম, পা এগোলো না। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। চারপাশটা যেন অন্ধকার হয়ে গেল। রাতের নিস্তব্ধতায় শাশুড়ির সেই কথাগুলো বারবার প্রতিধ্বনি তুলতে লাগলো। ভীষণ কষ্টে বুকটা যেন ভেঙে যাচ্ছিল। তবুও আমি মুখ ফুটে কোনো কথা বললাম না। গলা পর্যন্ত এসে জমে থাকা কান্নাটা চেপে রাখলাম, যেন শব্দ বের হলে আমার অপমানটা আরও নগ্ন হয়ে উঠবে। নিঃশব্দে চোখের পানি গড়িয়ে পড়ছিল। ভেবেছিলাম রাহুল এসে আমায় ঘরে নিয়ে যাবে, কিন্তু রাহুলের ছায়াও দেখতে পেলাম না। কান্নায় চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছিল। তবুও পা টেনে টেনে মর্জিনার ঘরের দিকে এগোলাম। বুকের ভেতরটা তখনও দগদগে ক্ষত। নিঃশ্বাস নিতে গিয়েও যেন হাহাকার বের হয়ে আসছিল। মর্জিনা দরজার আড়াল থেকে আমাকে দেখে থমকে দাঁড়ালো। সে নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি তো আপনাকে আগেই বারণ করেছিলাম আমার সাথে আসতে, তবুও আপনি জেদ করে আমার পাশে নিলেন। দেখলেন তো সারাদিন কেমন কষ্ট হলো। এরা ভয়ঙ্কর মানুষ, একদম পাথরের মতো। অন্যের ব্যথা বোঝে না এরা। অন্যের ক্ষুধা তৃষ্ণা দেখেও নীরব থাকে। তার কণ্ঠস্বরের ভেতরকার ব্যথা যেন আমার ব্যথার প্রতিধ্বনি। মুহূর্তের জন্য মনে হলো আমি একা নই, অন্তত একজন আছে যে আমার দুঃখটা অনুভব করে। মর্জিনা এগিয়ে এসে আস্তে করে আমার কাঁধে হাত রাখল। তারপর স্নিগ্ধ স্বরে বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার এনে দিচ্ছি। এই কথা বলেই সে তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে চলে গেল। আর আমি ধীরে ধীরে ফ্রেশ হতে চলে গেলাম। ঠান্ডা জল গালে লাগতেই বুকের ভেতরের ভারটা কিছুটা হালকা লাগলো। মনে হলো এই বাড়িতে যদি কেউ সত্যিই আমার কষ্ট বোঝে, তবে সে শুধু এই মেয়েটি, মর্জিনা। তার স্নেহময় আচরণে ভাঙ্গা বুকের ভেতর যেন সামান্য হলেও শান্তির পরশ ঝুলিয়ে গেল। খাবার খেয়ে ধীর পায়ে আমি আবার আমার রুমের দিকে এগোচ্ছিলাম। করিডোরটা তখনও নিস্তব্ধ। শুধু দূরে ঘড়ির টিকটিক শব্দ আর মাঝে মাঝে বাসার ভেতরকার হালকা কোলাহল শোনা যাচ্ছিল। ঘরের কাছে পৌঁছাতেই চোখে পড়ল আমার শ্বশুর ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন। টেবিলের উপর সযত্নে সাজানো খাবারের থালা বাসন, পাশে আধ খাওয়া ভাত আর তরকারি। আমাকে দেখেই হাতটা থেমে গেল তার। চোখের দৃষ্টি কোমল হয়ে উঠল, যেন অনেক কিছু বলতে চাচ্ছেন তিনি। চশমার ভেতর দিয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন,
বৌমা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে? হঠাৎ প্রশ্নটা শুনে আমি কিছুটা থমকে দাঁড়ালাম। মুহূর্তের মধ্যে মনে হলো এই বিশাল বাড়ির নিস্তব্ধতার ভেতর শুধু আমাদের দুজনের কথোপকথন প্রতিধ্বনিত হচ্ছে। শ্বশুরের কণ্ঠে কোনো রকম কঠোরতা নেই, বরং ছিল এক ধরনের মমতা আর উদ্বেগের ছায়া, যেন তিনি সত্যিই আমার মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছেন। আমি হালকা করে একটা হাসি দিলাম, যদিও সেই হাসির আড়ালে লুকিয়েছিল ক্লান্ত দিনের চাপ, ক্লান্তি আর কিছু না বলা অনুভূতি। শ্বশুরের কণ্ঠের উদ্বেগ যেন আমার বুকের ভেতরে আলতো করে ছুঁয়ে গেল। আমি মাথা নিচু করে ধীরে ধীরে বললাম, না বাবা, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার কণ্ঠস্বরটা শান্ত হলেও ভেতরে এক ধরনের দ্বিধা কাজ করছিল, যেন আমি চাই না তিনি আমার ভেতরের ঝড়টা টের পান। শ্বশুর গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি, আবার কোথাও যেন লুকানো ছিল অভিজ্ঞতার ভার। তিনি আমার কথার ভেতরে লুকানো অস্বস্তি খুঁজতে চাইছিলেন, কিন্তু আমি জোর করে অস্বাভাবিকতার মুখোশ ধরে রাখলাম। শ্বশুরের প্রশ্নের উত্তরে আমি যখন মৃদু হেসে বললাম, না বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না, তখনই পাশে বসা রাহুল হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, আমি থাকতে আমার বউয়ের কোনো সমস্যা হবে তুমি ভাবলে কি করে বাবা? তার কথাই যেন এক ধরনের আত্মবিশ্বাস ঝরে পড়ছিল, অথচ সেটি ছিল নিছক অভিনয়। শ্বশুরের সামনে যত্নশীল স্বামী সাজার ভান করছে সে, কিন্তু বাস্তবের সাথে তার কোনো মিলই নেই। আমি এক ঝলক তাকালাম তার দিকে, মুখে কৃত্রিম দৃঢ়তার ছাপ, চোখে মুখে এক অদ্ভুত আত্মম্ভীরতা। মুহূর্তের মধ্যেই বুকের ভেতর জমে থাকা দুঃখ আর ক্ষোভ মিশে গেল একসাথে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক তাচ্ছিল্যের হাসি, যেন নিঃশব্দে তাকিয়ে তাকে জানিয়ে দিলাম সে অভিনয়ে সেরা। কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে সেখান থেকে প্রস্থান করলাম। চারপাশে নীরবতার মাঝেই পায়ের শব্দ যেন ভারী হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল করিডোর জুড়ে। মনে হচ্ছিল এই বাড়ির বাতাসও বুঝি ভারী হয়ে মিথ্যা আর ভানভর্তি কথোপকথন হয়ে গেছে। এদের এসব অভিনয় দেখার মতো আমার মন মানসিকতা আর নেই। ঘরে ঢুকতেই চোখে পড়ল খাটের মাঝখানে রাখা এক অপূর্ব সাজানো গিফট বক্স, লাল শাটিন পিতা দিয়ে সুন্দরভাবে জড়ানো। চারপাশে সোনালি ঝিলমিলে কাগজের মোড়কে যেন চোখকে অজান্তেই টেনে নিল। মুহূর্তেই মনে হলো এটা নিশ্চয়ই কারো জন্মদিন কিংবা কারো বিশেষ উপলক্ষের উপহার। বক্সটার আকর্ষণ এতটাই তীব্র যে নিজের অজান্তেই হাত বাড়িয়ে দিলাম। আঙ্গুল বুলিয়ে দেখতে লাগলাম ফিতার মসৃণতা, মোড়কের চকচকে আবরণ। হৃদয়ের ভেতর যেন এক অদ্ভুত কৌতূহল কাজ করছিল। ভেতরে কি থাকতে পারে তা জানার প্রবল ইচ্ছা দমাতে পারছিলাম না। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে বজ্রপাতের মতো আচরণ করল রাহুল। এক ঝটকায় গিফট বক্সটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। চোখ রাঙিয়ে দাঁত চেপে বলল, ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো এটাতে হাত দেওয়ার? তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে বুকের ভেতর বিদ্ধ হলো আমার। চোখে মুখে এমন ঘৃণার চাপ, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি, অথচ আমি তো কেবল অল্প কৌতূহলেই শুয়েছিলাম। আমি সেই মুহূর্তে পুরো ঘরটা আমার কাছে অচেনা ঠেকল। বাক্সটা বিছানার পাশে রেখে রাহুল হঠাৎ আমার দিকে এগিয়ে এলো। তার চোখে তখন এক ধরনের ঘৃণার দগদগে আগুন জ্বলছিল। কোনো কথা বলার সুযোগ না দিয়েই সে আমার গালে সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিল। শব্দটা যেন সারা ঘরে প্রতিধ্বনি তুলল। তারপর দাঁত চেপে তীব্র ঘৃণাভরা কণ্ঠে বলে উঠল, তোর হাতের ছোঁয়া পেলে সব কিছুই অপবিত্র হয়ে যাবে। শব্দগুলো যেন শুধু কানে নয়, বুকের ভেতর গভীরভাবে বিঁধে গেল। সেই মুহূর্তে মনে হলো আমি মানুষ নই, যেন এক অসুচি বস্তু যাকে স্পর্শ করলে সব কিছু নষ্ট হয়ে যাবে। রাহুলের চোখে যে ঘৃণার ছাপ ফুটে উঠেছিল তা আমার আত্মাকে বিদ্ধ করে দিল। আমি থাপ্পড়ের তীব্র আঘাতে তুলে গিয়ে মেঝেতে পড়ে গেলাম। ঠান্ডা মেঝের সঙ্গে শরীরটা আছড়ে পড়তেই চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। ঠিক তখনই দরজার ধারালো কোণার সঙ্গে কপালটা ধাক্কা খেলো। মুহূর্তের মধ্যেই ঝাঝা করে উঠল মাথাটা, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কপাল ফেটে রক্ত টপটপ করে গড়িয়ে মেঝেতে পড়তে লাগলো। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে রাহুলের ফোন বেজে উঠল। তার মুখে এক ঝলক বিরক্তির ছাপ এলেও পরক্ষণেই বদলে গেল। আমার দিকে একবারও তাকালো না, বরং চটপট ফোনটা রিসিভ করে গলাটা এমন কোমল করে নিল যেন এ মানুষটা আমাকে আঘাতই করেনি। হ্যাঁ জান পাখি, বলো। একটু তো ব্যস্ত ছিলাম, তাই তোমাকে ফোন দিতে পারিনি। মন খারাপ করো না জান পাখি। আমি রক্তে ভিজতে ভিজতে মেঝেতে পড়ে আসি, অথচ তার ঠোঁটে ফুটে উঠেছে হাসি, কণ্ঠে নরম আদর। মনে হচ্ছিল আমার কষ্টের রক্তমাখা দৃশ্য আর তার কথার মিষ্টি সুর যেন একসঙ্গে মিশে অদ্ভুত এক তীব্র ব্যঙ্গ তৈরি করেছে। ওপাশে কী কথা হলো আমি কিছুই শুনতে পেলাম না, তবে রাহুল আবার বলতে লাগলো,
এইবার জন্মদিনে তোমার জন্য একটা স্পেশাল গিফট রেখেছি, একবারেই অবাক হয়ে যাবে তুমি। আমি অবশ্যই রাত 12টার আগেই চলে আসব, তুমি একদম দুশ্চিন্তা করো না জান পাখি। মা। ফোনটা কেটে দিয়ে গিফট বক্সটা হাতে তুলে নিল, দরজার দিকে এগিয়ে গেল তাড়াহুড়ো করে। একবারও ঘুরে দেখলো না আমি কি অবস্থায় পড়ে আছি, কপাল থেকে কিভাবে রক্ত গড়িয়ে পড়ছে। দরজাটা বন্ধ হবার সঙ্গে সঙ্গে ঘরটা যেন আরও অন্ধকার হয়ে গেল। নিঃশব্দে শুধু আমার কপাল থেকে গড়িয়ে পড়া রক্তের ফোঁটাগুলো মেঝেতে ছোট্ট লাল ফুল আঁকতে লাগলো। মাথাটা ফেটে রক্তে ভিজে গেছে, চারপাশের চাদর আর বালিশের লাল দাগ শুকিয়ে শক্ত হয়ে গেছে। ব্যথার ধাক্কায় চোখ খুলতেই অন্ধকারের সব কিছু দুলে উঠল। নিঃশব্দ রাতটা যেন আরও ভারী হয়ে আমার বুকের উপরে চাপ দিচ্ছিল। চারিদিকে কেউ নেই, না কোনো আপনজনের সান্ত্বনা, না কোনো সেবার হাত, শুধু মৃদু বাতাসের হাহাকার আর দেয়ালে ঝিঝি পোকার শব্দ যেন আমার নিঃসঙ্গতা আরও গভীর করে তুলছিল। সারা রাত আমি এভাবেই শুয়ে রইলাম, ব্যথা, রক্ত আর নিঃসঙ্গতার সাথে লড়াই করে। মনে হচ্ছিল আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই, যেন এই অন্ধকারেই আমি হারিয়ে যাচ্ছি ধীরে ধীরে। সকাল ঠিক 7টার দিকে দরজাটা কড়কড় শব্দ করে উঠল। সারা রাতের নিঃসঙ্গতা, রক্ত আর যন্ত্রণায় ক্লান্ত শরীরটা যখন আধমরা হয়ে শুয়েছিল, তখন আমি তাকালাম দরজার দিকে। রাহুল ঢুকেছে। চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং অদ্ভুত এক উদাসীনতা। মনে হচ্ছিল তার কাছের আমার কষ্ট বা রাতের অমানিসার লড়াই কোনো মূল্যই বহন করে না। মনে হাজারো প্রশ্নে জমে উঠলেও আমি নীরব রইলাম কিছুক্ষণ। তারপর বুকের ভেতরের ক্ষীণ সাহস জড়ো করে আস্তে করে বললাম, আপনি সারা রাত কোথায় ছিলেন? আমার প্রশ্নটা যেন তার কাছে বিরক্তিকর মনে হলো। কোনো গুরুত্ব না দিয়েই হেলাফেলার ভঙ্গিতে দায়সারা উত্তর ছুড়ে দিল, সামিরার সাথে ছিলাম, ওর জন্মদিন ছিল আজ। এক মুহূর্তের জন্য আমার কানে যেন বজ্রপাত হলো, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, অথচ সে নির্বিকার। আর আমি আর চেপে রাখতে পারলাম না, কণ্ঠ কেঁপে উঠল আর ক্ষোভে আর কষ্টে। ঘরে বউ রেখে আপনি অন্য নারীর সাথে প্রকাশ্যে পরকীয়া করে বেড়াচ্ছেন কেন? আমি কি এতটাই গুরুত্বহীন আপনার কাছে? কথাগুলো মুখ থেকে বেরিয়ে এলো ব্যথা ভরার সুরে। ঘরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল, কিন্তু রাহুলের চোখে সামান্য পরিমাণ অপরাধের বোধের ছায়া দেখা গেল না। তার নির্লিপ্ত দৃষ্টি যেন আরও গভীর আঘাত এনে দিল আমার হৃদয়ে। রাহুল শিকদার যেন এক অভ্যস্ত ভঙ্গিতে ঠান্ডা গলায় বলে উঠল, আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তার সেই দৃষ্টি, সেই কণ্ঠস্বরে এতটাই অবহেলা মিশেছিল যে আমার বুকটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল আমি যেন তার কাছে কেবলই একটা বোঝা, এক অপ্রয়োজনীয় অস্তিত্ব। আমি ঠোঁট নাড়লাম, কিন্তু শব্দ বের হলো না। হাজারো কথা বুকের ভেতরে জমে আছে, তবুও বুঝে গেছি এই দেয়াল ধাক্কা মারার কোনো মানে নেই। তার কাছে যুক্তি, প্রশ্ন, ব্যথা সব কিছুই মূল্যহীন। চোখের কোণে গড়িয়ে পড়া অশ্রু আমি চেপে রাখলাম, শুধু নীরবে মাথা নিচু করলাম। আমি জানি এখানে আর কিছুই বলার নেই, আমার কোনো লাভও নেই। তার অহংকার আর নির্লিপ্ততার কাছে আমার কণ্ঠস্বর একেবারেই তুচ্ছ ব্যাপার। ঘরের ভেতরে নীরবতা নেমে এলো, শুধু বুকের ভেতরে ক্ষত চিহ্নগুলো আরও গভীর হতে লাগলো। এভাবে দিন গড়াতে লাগলো অবহেলা, অপমান আর নিঃসঙ্গতার যন্ত্রণা নিয়ে। প্রতিদিন ভোর হয়, সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে গলে ঘরে ঢোকে, কিন্তু আমার ভেতরের অন্ধকারটুকু দূর হয় না। রাহুলের অবজ্ঞা যেন আমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে গেছে। একদিন হঠাৎই শরীর যেন আর সামলাতে পারল না। চোখের সামনে সব কিছু ঘুরপাক খেতে লাগলো, মাথা ভারী হয়ে এলো, আর আমি মেঝেতে ধপ করে লুটিয়ে পড়লাম। মুহূর্তেই মনে হলো হয়তো শারীরিক দুর্বলতা, হয়তো রাত জাগা কষ্ট আর না খাওয়ার অভ্যাসের ফল। কিন্তু ভেতরে ভেতরে শরীর যেন অন্য এক সংকেত দিচ্ছিল, যা আমি নিজেও বুঝতে পারছিলাম না। পরদিন মর্জিনাকে সাথে নিয়ে গেলাম হাসপাতালে। তার চোখে উদ্বেগ, আমার চোখে সংখ্যা। ডাক্তারের কেবিনে ঢুকে বসতেই বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো হৃদস্পন্দন। ডাক্তার কিছু টেস্ট করে শান্তস্বরে জানালেন যে আমি প্রেগনেন্ট। এক মুহূর্তের জন্য পৃথিবী যেন থেমে গেল আমার কাছে। ডাক্তারের ঠান্ডা কণ্ঠস্বর কানে বাজে উঠল, অথচ আমার বুকের ভেতরে ঝড় বইতে শুরু করলো। সুখ আর আতঙ্ক মিলেমিশে এক অদ্ভুত কাঁপন ছড়িয়ে দিল আমার শরীরে। চারপাশে নীরবতায় শুধু মর্জিনা বিস্মিত চোখ আর আমার অশ্রুসিক্ত দৃষ্টি দুটোই একসাথে সাক্ষী হয়ে রইল সেই অপ্রত্যাশিত সত্যের কাছে। বুকের ভেতর যেন তখন এক অদ্ভুত ঝড় বইছিল। ডাক্তার যখন সেই চরম সত্যিটা জানালেন, তখন থেকেই আমি দ্বিধার সমুদ্রে ডুবে আছি। বুঝতে পারছিলাম না এই খবরটা রাহুলকে কিভাবে জানাবো কি আদৌ? হাজারো ভাবনা মাথার উপরে ঘুরপাক খেতে লাগলো। একবার মনে হলো চেপে যাওয়াই হয়তো বা ভালো হবে,
যেখানে আমি নিজেই তার কাছে অবহেলিত, তুচ্ছ, সেখানে আমার সন্তানটাকে সে কী বা গুরুত্ব দিবে? হয়তো খবর শুনে সে মুখ ফিরিয়ে নিবে, হয়তো আরও অপমানের শিকার হব আমি। কিন্তু পরক্ষণেই অন্য এক কণ্ঠস্বর বুকের ভেতরে গভীর থেকে ভেসে এলো, এই সন্তান শুধু তো আমার নয়, রাহুলেরও অংশ। আমার শরীরে বয়ে বেড়াচ্ছে তারই রক্তের অর্ধেক। সেই অস্তিত্বকে লুকিয়ে রাখা কি অন্যায় হবে না? সে যতই নির্দয় হোক, যতই উদাসীন হোক, এই সত্য থেকে পালানো সম্ভব নয়। দ্বন্দ্বে দুলতে লাগলাম আমি। মনে হচ্ছিল আমার ভেতরের দুটি যুদ্ধ চলছে, একদিকে ভয়, অপমান আর অবহেলার স্মৃতি, অন্যদিকে এক অদ্ভুত টান, মায়া আর দায়িত্ববোধ। ঘরের দেয়ালগুলোও যেন আমার এই অস্থিরতা বুঝে নীরব হয়ে আছে। আমি চোখ বন্ধ করলাম, বুকের ভেতর শিশুর অদৃশ্য অস্তিত্বটাকে অনুভব করার চেষ্টা করলাম। আর ঠিক তখনই বুঝলাম এই সত্যিটা চাপা দেওয়া যাবে না, একদিন না একদিন তাকে জানাতেই হবে। রাত গভীর হলে রাহুল ঘরে ফিরল। দরজা খোলার শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সারাদিনের দ্বিধা, উৎকণ্ঠা আর ভয়ের পর অবশেষে সিদ্ধান্ত নিলাম সত্যিটা তাকে জানাবো। কিন্তু ঠোঁট নাড়াতেই গলা শুকিয়ে এলো, হাত পা কাঁপছিল অজান্তেই। আমি কোনো রকম সাহস জোগাড় করে কাঁপা কাঁপা স্বরে বললাম, মিস্টার রাহুল, আপনি বাবা হতে চলেছেন। কথাগুলো বেরোতেই ঘরের বাতাস যেন থমকে গেল। রাহুল এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আমার দিকে তাকালো। তারপর হঠাৎ তার মুখভঙ্গি অন্ধকার হয়ে উঠল, যেন মাথার উপর থেকে হঠাৎ একটা আকাশ ভেঙে পড়েছে। সে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, কি আজে বাজে কথা বলছো তুমি? আমি বাবা হব মানে? এসব নাটক সাজিয়ে কি আমাকে বেঁধে রাখার চেষ্টা করছো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না রাহুল, এটা কোনো নাটক নয়, ডাক্তার নিজেই বলেছেন। রাহুল হঠাৎ দাঁড়িয়ে গেল। রাগে তার চোখ লাল হয়ে উঠল। চুপ করো, আমি বিশ্বাস করব কেন? কে জানে এই সন্তানের বাবা আমি নাকি অন্য কেউ? আমি তো তোমাকে চিনি, তোমার চরিত্র কেমন জানি না কি করে আমি? নিজের দোষ ঢাকতে এখন কি আমাকে দোষারোপ করছো? তার কথাগুলো ছুরি হয়ে বিঁধল আমার বুকে। চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, অথচ সে থামল না, আরও বিষাক্ত কথা ছুড়ে দিতে লাগলো। দেখো, আমি কোনো দায়িত্ব নিতেই চাই না। আমার জীবন আছে, আমার পছন্দ আছে। তোমার সন্তান তুমিই সামলাও, আমাকে এর মধ্যে জড়াবে না। আমি ভেঙে পড়া কণ্ঠে কিছু বলতে চাইলাম, কিন্তু সে মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ঘরের ভেতরে জমে উঠল অদ্ভুত এক শীতলতা, যেখানে আমি একা, নিঃসঙ্গ, আর ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য প্রাণটা আমার বুকের ভেতর কাঁপতে কাঁপতে নিঃশব্দে সাক্ষী হয়ে রইল এই অবমাননার। আমি যতই শান্তস্বরে রাহুলকে বোঝানোর চেষ্টা করছিলাম, ততই যেন রাগ বাড়তে লাগলো। প্রতিটি কথায় সে আরও উত্তেজিত হয়ে উঠল। চোখ লালচে, দম ফাটা গলায় চিৎকার করে বলছে, আর আমি কাঁপা কাঁপা গলায় বলছিলাম, রাহুল, বিশ্বাস করুন, এটা আপনারই সন্তান, আমি কোনো মিথ্যে বলছি না। কিন্তু আমার কথা যেন তার কানে পৌঁছাতেই চাইছিল না। হঠাৎ সে তীব্র ভঙ্গিতে আমার সামনে এগিয়ে এলো। আমি পিছু হটতে হটতে দেয়ালের গায়ে ঠেকে গেলাম। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছিল, চোখে ছিল এক অজানা হিংস্রতা। সে গর্জে উঠল, চুপ করো, বারবার একই কথা শুনতে চাই না আমি। আমাকে ফাঁদে ফেলতে চাইছো? আমি তোমার এই নাটক বিশ্বাস করব না। আমি আতঙ্কে ভিজে ওঠা চোখে তার দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতর কাঁপতে থাকা হৃদস্পন্দন যেন গলায় আটকে যাচ্ছিল, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তবুও শেষ শক্তিটুকু জড়ো করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, আমি মিথ্যে বলছি না রাহুল, আমার বুকের ভেতর নয়, আমার পেটেই আমাদের সন্তান বেড়ে উঠছে। কথাগুলো বের হতেই আমার চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রুর ফোঁটা মেঝেতে পড়ার শব্দ যেন পুরো ঘরটাকে আরও ভারী করে তুলল। মনে হচ্ছিল আমি কোনো অপরাধের স্বীকারোক্তি করছি, অথচ এই সত্যটিই আমার জীবনের সবথেকে পবিত্র সত্য। এরপরেই সে আর এক মুহূর্ত দ্বিধা করল না। হঠাৎই হাত তুলে আমাকে সজোরে আঘাত করল। মুহূর্তেই আমার মাথার ভেতর ঘুরপাক খেল, শরীর কেঁপে উঠল যন্ত্রণায়। চোখের কোণে তারার মতো ঝিলিক দেখা দিল, ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে এলো। আমি বিস্ময়ে তাকিয়েছিলাম তার দিকে। যাকে আমি আমার আশ্রয় ভেবেছিলাম, সেই আজ আমার দুর্বল শরীরটাকে ধ্বংস করার জন্য হাত তুলল। বুকের ভেতর কাঁপতে থাকা প্রাণটার কথা ভেবে আমি আরও শিউরে উঠলাম। মনে হচ্ছিল আমার কষ্ট, আমার আরতি, এমনকি আমার ভেতরে লুকিয়ে থাকা নতুন জীবনেরও তার কাছে কোনো মূল্য নেই। ঘরের চার দেয়াল নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সেই নীরবতার ভেতর প্রতিধ্বনিত হলো আমার ব্যথার কান্না আর রাহুলের নিষ্ঠুর আচরণের তীব্রতা। আমার অন্তঃসত্ত্বার গোপনীয়টা আর গোপন রইল না। রাহুল যেন ইচ্ছে করেই সবার কানে ঢেলে দিল। শাশুড়ি, ননদ, এমনকি আশেপাশের আত্মীয়জন স্বজন পর্যন্ত জেনে গেল যে আমি অন্তঃসত্ত্বা। কারো চোখে বিস্ময়, কারো চোখে কৌতূহল, আবার কারো ঠোঁটে লুকানো তাচ্ছিল্যের হাসি। চারপাশটা হঠাৎ যেন ফিসফাস আর গুঞ্জনে ভরে উঠল। শুধু একজন মানুষ অন্ধকারে থেকে গেলেন,
সেটা হলো আমার শ্বশুর। তিনি যেন পরিবারের সব ব্যস্ততা, সব চুপি চুপি কথার আড়ালে থেকেও কিছুই টের পাননি। অন্যরা যেভাবে কৌতূহলী দৃষ্টিতে আমাকে মাপছিল, তার মধ্যে শুধু শ্বশুরের চোখ দুটি ছিল অজ্ঞাত, নীরব আর শান্ত। মনে হচ্ছিল তিনি যেন একমাত্র মানুষ যার কাছে খবরটা এখনো পৌঁছায়নি। আমার বুকের ভেতরে এক অদ্ভুত ধকধকানি শুরু হয়ে গেল, যেন ঝড় আসছে সামনে আমার। ভাবতে লাগলাম যখন তিনি জানবেন তখন তার চোখের অভিব্যক্তি কেমন হবে, বিস্ময়, খুশি, নাকি বাকিদের মতো কোনো অভিযোগের ছায়া। ঠিক তখনই রান্নাঘর থেকে শাশুড়ি কড়া গলা ভেসে এলো, হায় রে আল্লাহ, এ আবার কেমন বিপদ নামলো আমার ঘরে। এ কালোমুখী ইচ্ছে করে এসব করেছে। এমন অপয়া বউকে আমি এক মুহূর্তই আর এই বাড়িতে রাখবো না। তিনি আরও তীব্র কণ্ঠে বললেন, আমার ছেলেকে জড়িয়ে ধরে নিজের স্বার্থ হাসিল করতেই এসব করেছে। ভাবছে নাতি নাতনির দোহাই দিয়ে এই বাড়িতে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলবে, কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না। তার কথার সাথে সাথে পাশে বসা ননদ চোখ পাকিয়ে ঠোঁট বাঁকিয়ে যোগ করল, মাম্মা ঠিকই বলেছ, আজকালকার মেয়েদের চরিত্র এমনই, বিয়ের পরপরই পেট বাঁধিয়ে ফেলে, যেন আর কোনো পথই না থাকে। বুঝে নাও, নিজের জায়গা পাকা করার ধান্দা ছাড়া আর এটা কিছুই না। সে হেসে ঠাট্টা করে আবার বলল, একটা বাচ্চা হলে ভেবেছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তো দেখছি এর জন্য আমাদেরই সব ঝামেলা বাড়বে। সবই সম্পদের লোভে এসব করছে। তারপর কটাক্ষের সুরে বলল, আরেকটা কথা বলি ভাবি, তুমি কি ভেবেছ বাচ্চার জন্ম দিলেই আমরা তোমাকে আপন করে নিব? ভুল করছো। উল্টে এই সংসারে তোমার জন্য জায়গা আরও ছোট হয়ে যাবে। শাশুড়ি আর ননদের কথোপকথন যেন একসাথে আমার কানে ঝড় তুলল। মনে হচ্ছিল আমার ভেতর থেকে সবটুকু শক্তি কেড়ে নেওয়া হচ্ছে। ঘরের চারদিক যেন অন্ধকার হয়ে এলো, আর আমি শুধু নীরব চোখে জল গোপন করার চেষ্টা করতে লাগলাম। শাশুড়ি আর ননদের বিষাক্ত কথার ঝড় থামার আগেই দরজার দিক থেকে হঠাৎ রাহুল এগিয়ে এলো, আর তার চোখ লাল, মুখে ভয়ঙ্কর রাগ জমে আছে। আমি ভেবেছিলাম অন্তত সে কিছুটা হলেও আমার পাশে দাঁড়াবে, কিন্তু না, সে যেন আরও উগ্র হয়ে উঠল। কোনো কথা না বলেই আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমি ব্যথায় কেঁপে উঠলাম। তারপর হঠাৎ সে গর্জে উঠল, তুই আমার সংসার নষ্ট করার জন্যই এসব নাটক করছিস। পেটের বোঝা নিয়ে আমি তোকে ঘরে রাখতে পারবো না। তুই জানিস আমি শুধু সামিরাকেই ভালোবাসি। আমার মনে শুধু সামিরা আছে, আর সবই তুচ্ছ আমার কাছে। তুই আজই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আর তোর মুখ দেখতেই চাই না। অনেক সহ্য করেছি, তোকে আর না। কথাটা শেষ হতেই যেন এমন জোরে আমার কাঁধটা ঝাঁকিয়ে দিল যে আমি প্রায় ভারসাম্য হয়ে পড়ে যাচ্ছিলাম। চোখের পলকেই সে আমার বাহু ধরে টেনে নিয়ে গেল দরজার দিকে। শাশুড়ি আর ননদ তখন পেছন থেকে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিচ্ছিল, যেন ওদের সব অভিযোগের প্রতিফলন ঘটছে এই মুহূর্তেই। আমি কাঁপতে কাঁপতে বললাম, রাহুল, আমি তো মিথ্যে বলছি না। আমার পেটে আমাদেরই সন্তান। কিন্তু আমার কথাগুলো যেন তার কানে এক ফোঁটা জলও ফেলতে পারল না। সে কোনো দয়া দেখালো না আমার প্রতি। হঠাৎ ঘাড়ের কাছে ঠেলে এমন এক ধাক্কা দিল যে আমি দরজার ফ্রেমে আছড়ে পড়ে বাইরে ছিটকে গেলাম। মাটিতে লুটিয়ে পড়ে শরীরের হাড়ে হাড়ে ব্যথা অনুভব করলাম। বুকের ভেতরটা জ্বালা করে উঠল আমার। পেছন থেকে দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল, যেন আমার সব সম্পর্ক, সব আশ্রয়ের পথ এক মুহূর্তেই থেমে গেল। চারপাশে শুধু নির্জনতা আর অপমানের গর্জন কানে বাজতে লাগলো। আমি অসহায় হয়ে মাটিতে বসে শুধু নিঃশব্দ কান্নায় ভেঙে পড়লাম। মাটিতে বসে বুক ভেঙে কান্না করছিলাম। হঠাৎ করে মনে হলো চারপাশের পৃথিবীটা আমার কাছে একেবারে অচেনা হয়ে গেছে। কোথায় যাব, কি করব, কোনো দিশা পাচ্ছি না আমি। এই শহরের রাস্তাঘাট, মানুষের ভিড়, যানবাহনের কোলাহল সবই আমার কাছে অজানা, অপরিচিত এক গোলকধাঁধার মতো। আমি যেন একেবারে একা দাঁড়িয়ে আছি হাজারো মুখের ভিড়ের মাঝখানে, অথচ কাউকেই চিনি না আমি। আশেপাশের মানুষগুলো কেবল অচেনা চোখে তাকিয়ে আছে, কিন্তু কারো দৃষ্টিতে আশ্রয় নেই, নেই কোনো সান্ত্বনা। মনে হচ্ছিল শহরের বিশালতা আমার আরও ক্ষুদ্র করে দিচ্ছে। চারপাশের আকাশচুম্বী দালানগুলো আমার অসহায়ত্বকে আরও বড় করে তুলছে। পায়ের তলার মাটি কেঁপে উঠছে। বুকের ভেতর থেকে বারবার প্রশ্ন বেরিয়ে আসছে, আমি এখন কোথায় যাব, কার কাছে আশ্রয় চাইব? কিন্তু কোনো উপায় নেই। শুধু শূন্যতা, নিঃসঙ্গতা আর ভয়ানক অচেনা এক নগরের শীতল মুখ। মনে বারবার সাহস জোগাতে লাগলাম, আমাকে কিছু একটা করতেই হবে। আমার নিজের কষ্ট, আমার দুঃখ, আমার অপমান এসব যদি সহ্যও করি, তবুও পেটের সন্তানের কথা ভেবে আমাকে শক্ত হতে হবে। অন্তত এই অনাগত প্রাণটির জন্য আমাকে ভেঙে পড়তে দিতে পারি না আমি। ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। শরীরের প্রতিটি হাড় যেন ভেঙে যাচ্ছে, প্রতিটি স্নায়ুতে দহন করা ব্যথা ছড়িয়ে আছে। বুকটা ভারী হয়ে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা অসাড় হয়ে আসছে। তবু আমি জানি থেমে গেলে চলবে না।
মনে হলো নিজের শরীরেই ভার আর যেন নিজেরই বহন করতে পারছি না আমি। পা কাঁপছে, মাথা ঝিমঝিম করছে, তবুও বুকের ভেতর এক অদৃশ্য শক্তি আমায় ঠেলে তুলেছে। প্রতিটি পদক্ষেপ যেন আগ্নেয় পরীক্ষার মতো মনে হচ্ছে, তবু ভেতরের মা হওয়ার শক্তি আমাকে দাঁড় করিয়ে রাখছে। প্রচণ্ড তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। সারাদিনের ক্লান্তি শরীরকে ভেঙে ফেলেছে, আর রাতের নীরবতা সেই ক্লান্তিকে আরও ভারী করে তুলেছে। চারপাশে আধো অন্ধকার, আকাশে এক টুকরো ফিকে চাঁদ ঝুলে আছে। রাস্তায় কেবলই বাতি স্তম্ভের ম্লান আলো, আর মাঝে মাঝে পথের সেই ধুলোয় সেই আলো পড়ে মৃদু ঝিকমিক করে উঠল। আমি ব্যাকুল চোখে চারিদিকে তাকালাম, অথচ কোথাও এক ফোঁটা পানির ঠিকানা নেই। চারপাশ যেন নিস্তব্ধ, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। ভেতরের নীরবতা ভাঙছে কেবল কুকুরের হাউ হাউ করা ডাক, তৃষ্ণা গলায় কাঁটার মতো বিঁধে আছে। হঠাৎ রাস্তার অপর পাশ থেকে চোখে পড়ল একটিমাত্র ছোট্ট দোকান, যার ভেতর থেকে আসছিল ক্ষীণ আলোর হাওয়া। কাঁচের বোতলগুলো সারি সারিভাবে সাজানো রয়েছে, আর অল্প আলোয় তারা যেন রাতের আকাশে জোনাকির মতো জ্বলজ্বল করছে। মনে হলো অন্ধকারের এই গভীর রাতে ওটাই আমার একমাত্র তৃষ্ণার একমাত্র ত্রাণকর্তা। বুকের ভেতর হঠাৎ এক আশার আলো জ্বলে উঠল, অবশ্যই একটু পানির দেখা মিলবেই। আমার শরীরের ভেতর এক অজানা কাঁপুনি ছড়াচ্ছে। কখনো আমি শহরের রাস্তা একা একা পার হইনি, গ্রামের সবসময় পরিচিত মানুষদের ভিড়ে, গাছপালার ছায়ায় বেড়ে ওঠা মানুষ আমি। আজ এই অচেনা শহরের অন্ধকার রাস্তায় একা একা হাঁটছি। রাত গভীর, চারপাশে অদ্ভুত নীরবতা, বাতি ম্লান হয়ে আছে, রাস্তার ধুলো ঝলমলে করছে চাঁদের হালকা আলোয়। দূরের কোনো শব্দ আমার কানে আসতে হৃদয়টা তড়িঘড়ি শুরু করে দিয়েছে। প্রতিটি শব্দ যেন কোনো অজানা জীবের মতো গা ঘেঁষে আছে, আর প্রতিটি বাতির ঝিকমিক যেন ভয়কে আরও বাড়িয়ে দেয়। পায়ের তলার ধুলো কসকস করছে, আমার নিঃশ্বাস কখনো অদৃশ্য হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, হাত ভিজে যাচ্ছে ঠান্ডা ঘামের স্বাদে। মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপই কেন অজানার বিপদের দিকে এগিয়ে দিচ্ছে আমাকে। ছোট্ট সাহসের আলোটা যেন হারিয়ে যাচ্ছে এই শহরের কোল জুড়ে। আমার বুকের ভেতর একটা অদ্ভুত চাপ কাজ করছে, কাউকে বলতে পারছি না। এইটি একটি সাধারণ কাজ, মাত্র কিছুটা রাস্তা পার হওয়া আজ আমার জন্য অদৃশ্য পাহাড়ের সমান হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যদি আমি কাউকে বলি, আমার এই দুর্বলতা তাদের চোখে পড়বে, আমার সাহস হারিয়ে যাবে। নিজের অসহায়তা প্রকাশ করা এই ভাবনাই আমারকে সংকীর্ণ করে দিচ্ছে। তাই কণ্ঠ চেপে রেখেছি, মনে মনে একাকী লড়াই করে চালাচ্ছি। প্রতিটি পদক্ষেপের আগে মনে মনে নিজেকে হুঁশিয়ারি দিচ্ছি, নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা যাবে না। তাই একা একা রাস্তার অন্য পাশে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। হৃদয় তীক্ষ্ণ করে আতঙ্কে নাড়া খাচ্ছিল। তবুও একা একা রাস্তায় অন্য পাশে পৌঁছানোর জন্য ধীরে ধীরে পায়ে পা বাড়ালাম। রাতের নীরবতা, বাতির ক্ষীণ ঝলক, সব কিছু মিলেই যেন আমার একাকিত্ব আরও গভীরভাবে করে তুলছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে অচেনা শব্দের সঙ্গে একটি প্রাইভেট কার সাই সাই করে আমার দিকে এসে ধাক্কা খেল। শরীরটা মুহূর্তে লাফ দিয়ে পেছনে ছিটকে গেল। হঠাৎ সব কিছু যেন থমকে গেল। রাতের নিঃশব্দ, বাতির ম্লান আলো, বাতাসে মিশে থাকা ধুলোর কণা, সবই আমার চারপাশে আতঙ্কের আবরণ ছড়িয়ে দিল। অজানা শক্তিতে ধাক্কা খেয়ে আমি বিতাড়ি চিৎকার দিলাম। সেই চিৎকার রাতের নীরবতাকে ভেদ করে ছড়িয়ে পড়ল, যেন আকাশ আমার ভয়কে শোনার জন্য থেমে আছে। মুহূর্তের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে এলো, শরীরটা শক্ত হয়ে গেল, আর আমি সেখানেই রাতের অন্ধকারে অজ্ঞান হয়ে পড়ে গেলাম।